সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা করব মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসটি ইনসার্ট টু। ইনসার্ট ওয়ানে আমরা টেবিল পর্যন্ত করছিলাম, আজকে বাকি অর্ধেকটা শেষ করবো ইনশাল্লাহ। ইনসার্ট টুতে প্রথম অপশন হচ্ছে পিকচার। পিকচারের কাজকে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ছবি নিয়ে কাজ করব, হয়তো লোগো হতে পারে, অত ইমেজও হতে পারে, সেগুলো আমরা ইনসার্ট থেকে পিকচারে গিয়ে সেখান থেকে আনতে হবে। যেমন আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে কয়েকটা পিকচার দেখা যাচ্ছে, আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিলাম, বাস ওই পিকচারটা এখানে চলে আসছে। আর আমি যদি একসাথে তিনটে পিকচার সিলেক্ট করতাম, ইনসার্ট পিকচার, এই তিনটাকে সিলেক্ট করে যদি ইনসার্ট দিতাম, তিনটা একসাথে চলে আসতো। এখানে তিনটা একসাথে চলে আসছে। আমি একটা একটা করে দেখাই, তাহলে জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। পিকচার, ইনসার্ট, এই পিকচারটা আনার পিকচারটা কিন্তু লক টাইপের হয়ে থাকে, এটা কিন্তু মুভ করা যাচ্ছে না। আমি যখন ক্লিক করতে আনি, এটা কিন্তু নিচের দিকে আসতেছে না। নিচের দিকে এটাকে সরানোর জন্য আমরা যখন পিকচারে ক্লিক করবো, একটা উপরে ফরম্যাট ট্যাব আসবে, সেখান থেকে ডান পাশে লেখা থাকবে এর টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংয়ে ক্লিক করলে এখান থেকে 5 নম্বর একটা অপশন আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, সেটাতে ক্লিক করব। তখন এই ছবিটা অনায়াসে মুভ করা যাবে। এই ছবিটাকে আমরা ছোটো করবো। ছোটো করার জন্য সবাই কী করে, এই কোণা ধরে এবার টান দেয়। তো কোণা ধরে টান দিলে ছবিটা এক পাশ থেকে ছোটো হচ্ছে, চারপাশ থেকে একসাথে ছোটো হয় না। সেক্ষেত্রে আমরা কী করবো, কোণা ধরবো, ঠিক কিবোর্ডটিকে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরবো, তাহলে চারপাশ থেকে ছোটো হচ্ছে ছবিটা। তাহলে এভাবে করে আমরা যে কোনো লোগো অথবা ইমেজকে ছোটো করবো কন্ট্রোল শিফট ধরে। আচ্ছা, আমি ছোটো করলাম। ছোটো করার পর এখানে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক ইউজ করা। যে কোনো লেখার পিছনে ওয়াটারমার্ক হিসেবে এগুলোকে ইউজ করা। আমি যখন এরকম কিছু লেখা নিয়ে আসবো, লেখাগুলো আনার পর আমি চাচ্ছি এই টেক্সটের পিছনে এই ছবিটা অথবা ইমেজটা একটা ওয়াটারমার্কের মতো কাজ করবে। এটা যখন ওয়াটারমার্কের মতো কাজ করবে, তখন এই ছবিটাও দেখা যাবে আর টেক্সটটাও দেখা যাবে, দুইটাই দেখা যেতে হবে, একটা দেখা গেলে হবে না। তো আমার প্রথম কাজ হচ্ছে এই ছবিটাকে টেক্সটের পিছনে পাঠানো। আমি ছবিটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, টেক্সট সাইন থেকে এখান থেকে দেবো বিহাইন্ড টেক্সট, ডান পাশের কালার থেকে ওয়াশ আউট। এভাবে করলে এখন আমি জিনিসটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে টেক্সটও দেখা যাচ্ছে, লোগোটাও দেখা যাচ্ছে। এভাবে করে আমরা চাইলে ওয়াটারমার্কের কাজটা করে ফেলতে পারি। ব্যাক স্পেস, ওগুলো হচ্ছে আমাদের পিকচার নিয়ে কাজ। পিকচারের পর আমাদের পরবর্তী অপশনটা হলো ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট হচ্ছে পিকচারের মতো মাইক্রোসফট ওয়ার্ডে কিছু সেভ করা ইমেজ থাকে, সেগুলো ইনসার্ট থেকে ক্লিপ আর্টের মধ্যে জমা থাকে। এখানে যদি ক্যাট দিয়ে গো দিই, এখানে কিছু ক্যাট চলে আসবে। এখানে যদি কম্পিউটার লিখি, এন্টার দিই, তাহলে কম্পিউটার নিয়ে কিছু চলে আসছে। আমি সিলেক্ট করলাম, ক্লোজ দিলাম। এই কম্পিউটারটা এখানে এক জায়গায় লক হয়ে থাকছে। একেবারে ফরম্যাটটাকে আমি টেক্সট টাইপিং থেকে এখান থেকে দেবো ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা আগের মতো মুভ করা যাবে। আর আমি এটাকে যদি লোগো আকারে ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমি কী করতে হবে, ইনসার্ট, ক্লিপ আর্ট, ক্লিক করলাম, পোজ দিলাম। এটা যখন মাঝখানে চলে আসছে, তখন লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, সমস্যা নেই। আমি এই অবস্থায় যখন টেক্সট টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করবো, তখন এটা আগের মতো ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি হালকা একটু বড়ো করলাম, কন্ট্রোল শিফট ধরে বড়ো করার পর টেক্সট টাইপিং থেকে বিহাইন্ড টেক্সট, ছবি কালার থেকে ওয়াশ আউট, বাস আমাদের কাজটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিকচার এবং ক্লিপ আর্ট নিয়ে কাজ। এখন এখানে যখন আমরা পিকচার নিয়ে কাজ করি, আমরা তখন পিকচারগুলোকে কপি পেস্ট করি। তো আমরা এমনি কপি পেস্ট শিখছি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, অথবা এখান থেকে ক্লিক করে কপি। তো আমরা এভাবে কপি করলে হবে না, লোগোকে আমরা লোগো কপি করবো কন্ট্রোল চেপে ধরে। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে টান দিলে এটা পাশাপাশি এভাবে কপি হয়ে যাবে, দেখছেন? তো পাশাপাশি কপি হয়েছে, সে ঠিক আছে, কিন্তু এই যে কপিটা হয়েছে সেটা কিন্তু পাশাপাশি সমান হয়নি। পাশাপাশি সমান করার জন্য কন্ট্রোল চেপে ধরে কপি করব, সাথে শিফটটা চেপে ধরবো। শিফটটা চেপে ধরলে এটা কী হবে, তখন সোজা হয়ে যাবে। কন্ট্রোল ধরে কপি, শিফট ধরে সোজা, কন্ট্রোল ধরে কপি, শিফট ধরে সোজা। এভাবে চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে একাধিক সিলেক্ট করা যাবে। সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল ধরে কপি, শিফট ধরে সোজা, কন্ট্রোল ধরে কপি, শিফট ধরে সোজা। এভাবে চাইলে আমরা অনেকগুলো কপি পেস্ট করতে পারি। তারপর হলো শেপস। শেপস অর্থ আকৃতি। ইনসার্ট থেকে আমরা শেপসে ক্লিক করলে এখানে যে প্রথম শেপসটা দেখা যাচ্ছে, এটা হলো টেক্সট বক্স। এই টেক্সট বক্সের অনেকগুলো ধরনের কাজ করা যায়। যেমন আমি একটা কাজ দেখাই, আমরা যখন এইভাবে লেখা লিখছি, লেখা লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই টেক্সটগুলো কিন্তু মার্জিনের বাইরে বের হচ্ছে না, নিচে চলে আসতেছে। কিন্তু আমি চাচ্ছি মার্জিনের বাইরে কোনো একটা লেখা বসাবো। সেক্ষেত্রে ইনসার্ট থেকে শেপে গিয়ে
টেক্সট বক্সটা এনে ক্লিক করে সুন্দর করে টান দিব, এখানে আমরা লিখে দেবো। আমরা তো কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখবো। বাস আমার লেখাটা মার্জিনের বাইরে গেছে, কিন্তু এখানে আটটা কাজ রয়ে গেছে। সেটা হচ্ছে এই বক্সের কিন্তু কালো দাগটা দেখা যাচ্ছে, আমরা এই কালো দাগটাকে কেটে দিব, নাহলে জিনিসটা বিশ্রী দেখাবে। তাহলে আমি বক্সটাকে আবার সিলেক্ট করবো, ফরম্যাটে গিয়ে এখানে একটা অপশন আছে, হচ্ছে যে শেপ ফিল থেকে নো ফিল দেবো, শেপস আউটলাইন থেকে নো আউটলাইন দেবো, কন্ট্রোল F2। এই কালারটা এখন থাকবে না, বাইরের দাগটা। এভাবে করে আমরা চাইলে যে কোনো শেপস ইউজ করে যে কোনো জায়গায় লেখাগুলোকে বসাতে পারবো। এখন দেখেন আমি যদি এখানে ইনসার্ট থেকে আবার একটা শেপস নিয়ে আসি, যে কোনো একটা শেপস, যেমন আমি বৃত্তটা আনলাম, এখানে আমরা বৃত্তকে বলবো ওভাল। বৃত্তকে আমরা অনেকে সার্কেল হিসেবে চিনি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বৃত্তকে আমরা বলবো ওভাল। এখানে ওভাল লেখাটা আসছে, আসার পর আমি যদি এখানে লেখার চেষ্টা করি, কিন্তু এখানে লেখা যাচ্ছে না। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, রাইট ক্লিক করে দেবো, অ্যাড টেক্সট, টেক্সটটা চলে আসবে। একেবারে সবগুলো থেকে এটা করতে পারবো, ইনসার্ট থেকে শেপস। আমি যদি এই জিনিসটা নিই, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, এখানে ওই সেম জিনিসটা চলে আসছে। এখন আমি যদি চাচ্ছি এই শেপসের ভিতরে একটা ছবি হবে, সেটাকে বসানোর জন্য রাইট ক্লিক করবো, ফরম্যাট, ওটা শেপে যাবো, ফিল ইফেক্ট, পিকচার, সিলেক্ট পিকচার। এখান থেকে এই কালার সেমিটা দিয়ে আমি যে ইনসার্ট দিয়ে ওকে দিয়ে ওকে দিই, দেখছেন এখন ওই চিহ্ন বরাবর সুন্দর করে কাঠটা বসে গেছে, একদম অ্যাকুরেট। কিন্তু এটাকে বসানোর পর একটা কালো বর্ডার দেখা যাচ্ছে, কালো বর্ডার যেন বেশি লাগতেছে, তো এটা আমরা টিক করবো, ফরম্যাট, সে আউটলাইনটাকে নো আউটলাইনে দিয়ে দেবো। বাস জিনিসটা এখন ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। এভাবে করে চাইলে অনেক ধরনের শেপসগুলো আপনি চাইলে নিতে পারেন। অথবা আমি যদি ইনসার্টে ক্লিক করি, অনেক ধরনের শেপ আছে না, এই শেপগুলো যদি আমার ভালো না লাগে অথবা আমার প্রয়োজন মতো না হয়, তাহলে আমি নিজ থেকে তৈরি করতে পারবো এখান থেকে। সেটা হচ্ছে ফ্রিডম দিয়ে। আমি যখন এখানে ফ্রিডমে ক্লিক করব, ফ্রিডমে ক্লিক করার পর এখন এটা প্লাস আকৃতি হয়ে গেছে। এখানে আমি যে কোনো প্রকার এভাবে করে চাইলে যে কোনো শেপসগুলো নিতে পারি। এটা ধরেন এক প্রকার শেপ হয়ে গেল। তবে ইনসার্ট, শেপস, ফ্রিডম, যেমন এখানে একটা শেপস নিলাম, বুঝছেন, এটা একটা শেপ হয়ে গেছে। এভাবে করে চাইলে আপনি নিজের মতো করে শেপ নিতে পারেন, এখানে কালো দিতে পারবেন, আগের মতো করে সবগুলো কাজ করতে পারবেন। এখানে শ্যাডো আছে, এগুলো আপনি নিজেরা করবেন, আমি দেখাচ্ছি না। আমি যদি কাজ এগুলো সব বেশি করে দেখাই, তাহলে আপনাদের ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যাবে। তারপর আছে চার্ট। ইনসার্ট থেকে আমরা যখন চার্টে ক্লিক করবো, চার্টে ক্লিক করলে এখানে যখন একটা চার্ট আসছে, আমি সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ক্যাটাগরি লিখে দিব। এখানে আমি যদি লিখি, এখানে লিখলাম কামাল, তমল, রহিম, ওগুলোকে আমি কেটে দিচ্ছি। এখানে যদি লিখি BA বাংলা, ENG, ম্যাথ। কামাল কত পেলাম আমি, এখানে যদি 50, এখানে দিলাম 80, এখানে দিলাম 100, এটা দিলাম 60, এটা দিলাম 30, এটা দিলাম 20, এটা দিলাম 80, দিলাম 80, এটাকে দিলাম 30। এটাকে আমি ক্লোজ করে দিলে এখানে সুন্দর করে দেখাচ্ছে কোনটা কী কালার অথবা কোনটা কত দেয় গিয়ে থেমেছে। এখানে এগুলো বিভিন্ন ধরনের, যেমন এটা কামালের, এই কামালের খয়েরি কালারটা মানে কি, খয়েরি কালারটা মানে হচ্ছে ইংরেজি, এই কামালের ব্লু মানে কি, ব্লু মানে হচ্ছে বাংলা, আর এই গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে ম্যাথ। এভাবে করে চাইলে করতে হবে। আবার চাইলে ওগুলো কালার চেঞ্জ করা যায় এখান থেকে, এভাবে করে চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। কন্ট্রোল Z এগুলোকে কেটে দিলাম। চার্ট ওয়াটার হচ্ছে তো ওয়ার্ড নিয়ে কিছু ডিজাইন করা। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এখানে লিখবো ওয়াটার। এই ওয়াটারটা আমি এখান থেকে যে কোনটা ওয়াটার ট্যাক্স দিব, যেমন দিলে বাংলাদেশ, এন্টার দিব, ওকে। সুন্দর করে বাংলাদেশ লেখাটা এখানে চলে আসছে। এই লেখাটা আসার পর এটাকে কীভাবে, এটা আপনার এক জায়গায় লক হয়ে গেছে, এটা মুভ হচ্ছে না। মুভ করার জন্য সিলেক্ট করবো, এখানে ফরম্যাটে যাবো, টেক্সট টাইপিং থেকে ইনফন্ট টাইপিং দেবো, এটা সুন্দর করে মুভ হবে। চাইলে ছোটো বড়, এখান থেকে কোনাদের ছোটো আর কোনাদের বড় করে দেয়। তারপর চাইলে কালার ভালো লাগলে এখান থেকে চাইলে কালার দিতে পারেন, এখান থেকে কালার দিলাম, অনেকগুলো কাজ করে দেয়। এখন চাইলে এই ওয়াটারের ভিতরে ছবি বসানো দেয়, রাইট ক্লিক করবো, ফরম্যাট, ওয়াটারে যাবো, ফিল ইফেক্ট, পিকচার, সিলেক্ট পিকচার, আগের মতো সেম। আমি এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট, ওকে ওকে, বস বাংলা লেখার মধ্যে ওই ইমেজটা চলে গেছে। এভাবে করা চাইলে আমরা ওগুলো ডিজাইন করতে পারি। চাইলে আবার চেঞ্জ শেপসও করা যায়। এখান থেকে ক্লিক করে আমি যদি এভাবে ক্লিক করি, দেখছেন
অনেক ধরনের ডিজাইন আছে, আমরা যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। বাংলাদেশ ব্যাক স্পেস। তো হাবে লেগে কাজটা করার জন্য আমরা কোনো একটা লাইনকে সিলেক্ট করব, কন্ট্রোল কে দিব। এখানে ডকুমেন্ট থেকে আমি ডেস্কটপ করলাম, ডেস্কটপ করার পর এখান থেকে আমি এই আলমকে সিলেক্ট করে ওকে দিলাম। এখন কন্ট্রোল চেপে ধরে আমি ক্লিক করব, হাইপার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। দেখছেন? এভাবে করে চাইলে আপনি ছবি করতে পারবেন, চলে যে কোনো ফাইল করতে পারবেন, ওয়ার্ড ফাইল, এক্সেলের ফাইল, যে কোনো পিডিএফ চাইলে আমরা হাইপার লিঙ্কের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবো। তারপর বুকমার্ক। বুকমার্ক মানে কি? বুকমার্ক মানে হচ্ছে যে কোনো লেখাকে মার্ক করে জমা রাখা, সেটা হচ্ছে বুকমার্ক। যেমন আমি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম, বুকমার্কে ক্লিক করে আমি দিলাম এ, দিয়ে এড, নিচে গেলাম, এটাকে সিলেক্ট করলাম বুকমার্ক, এখানে আমি বি দিয়ে দিলাম অ্যাড। এখন আমি যদি বাইরে ক্লিক করি সিলেক্টগুলো কিন্তু চলে গেছে এখান থেকে। আমি এই সিলেক্টগুলো আবার নিয়ে আসবো, আমি যা যা সিলেক্ট করছি তা আবার নিয়ে আসার জন্য বুকমার্কে ক্লিক করবো, এখান থেকে দিয়ে দেবো গো টু। দেখছেন এই জিনিসটা চলে আসছে খুব সহজে। আমি বি দিয়ে দিলাম গো টু। দেখছেন, এটা হচ্ছে বুকমার্কের কাজ। আমি সিলেক্ট করে জমা রাখবো নিজের ইচ্ছা মতো, যখন যাই তখন আমি শো করতে পারবো। আর ওগুলো যে প্রয়োজন না হয় তাহলে সিলেক্ট করে ডিলেট, সিলেক্ট করে ডিলেট, ক্লোজ। তারপর দেখবো আমরা হেডার ফোল্ডার। হেডার ফোল্ডারের কাজ কি? হেডার ফোল্ডারের কাজ হচ্ছে পেজে পেজ নাম্বার দেওয়া। তো আমি ইনসার্টে গেলাম, এখানে একটা অপশন আছে হেডার, আর একটা অপশন হচ্ছে ফুটার। হেডার তো উপরে বোঝায়, ফুটার তো নিচে বোঝায়। আমরা যদি পেজের উপরে নাম্বার দিতে যাই তাহলে হেডারে ক্লিক করবো, আমি একটা ব্ল্যাঙ্ক নিলাম, পেজ নাম্বার দিলাম, টপ অফ পেজ এখানে 1 দিলাম, বাইরে ডাবল ক্লিক করলাম। এখন সবার উপরে যাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এভাবে আমরা চাইলে পেজ নাম্বার দিতে পারবো। কিন্তু আমি যখন এখানে ডাবল ক্লিক করি, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস, কিবোর্ডটাকে যখন 1 দিয়ে বাইরে ডাবল ক্লিক করব, এখন জিনিসটা দেখেন, 1 নম্বর পেজ 1, ঠিক আছে, 2 নম্বর পেজ তাও 1, 3 নম্বর পেজ তাও 1। কেন? কারণ আমি এই 1টা কিবোর্ডটাকে করে দিয়েছি, সেটা আমি এখান থেকে দিই। তার মানে আমরা যখন হেডার ফোল্ডার পেজ নাম্বার ইউজ করবো সেটা অবশ্যই এখান থেকে দিতে হবে, কম্পিউটার থেকে, এইখান থেকে পেজ নাম্বার টপ 1, এখানে 1 দিলে বাইরে ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। তার বাকি বাকি সবগুলো সিরিয়াল নাম্বার থাকবে। এরপর আপনি চাইলে এখান থেকে ডেট ইউজ করেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, স্পেস দিই, ডেট দিয়ে আমি ডেটটা দিলাম, ডেটটা কই, এই ডেটটা দিয়ে ওকে দিলাম, আটটা স্পেস দিলাম। এখান থেকে চাইলে টাইমে দিয়ে দেবো, আমি টাইমটা দিলাম। এখন ওগুলো এক লাইন হয়ে গেছে, আমি ওগুলোকে আলাদা করবো। আলাদা করার জন্য এখানে কাজটা রাখবো ট্যাপ, কাজটা রাখবো ট্যাপ, এগুলো আলাদা হয়ে যাবে। বাইরে ডাবল ক্লিক, বার আগের মতো ঠিক হয়ে যাবে। আবার কাটার জন্য আবার ডাবল ক্লিক করবো, সবগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস, এখান থেকে দেবো ক্লোজ, তারপর জিনিসটা চলে যাবে। তারপর আমরা দেখবো কুইক পার্ট। কুইক পার্টের মধ্যে প্রথম হচ্ছে ফিল্ডের কাজ। ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে এখানে ম্যাথের কাজ, মানে গণিত প্রশ্ন তৈরি করা। গণিত প্রশ্ন তৈরি করার জন্য আমরা ইনসার্টে যাব, এখান থেকে কুইক পার্টে ক্লিক করে এই ফিল্ডে ক্লিক করব। এখান থেকে আমরা আসবো ইকিউ, তারপর ইকুয়েশন এডিটর। এখানে জিনিসটা আসছে, আমি দিলাম a প্লাস বি, আমি এটাকে সিলেক্ট করবো, এখান থেকে ব্র্যাকেট দিলাম, এখান থেকে স্কোয়ার দিলাম, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ারদের জন্য আবার এখান থেকে স্কোয়ারটা সিলেক্ট করে এখানে 2টা দিয়ে দেবো, এটাকে আবার সিলেক্ট করবো, এখান থেকে ডিভাইড, দেখছে? অথবা ডিভাইডটা যদি আমি একটু ভিন্নভাবে দিই, এখান থেকে এভাবে দিই, এভাবে দিয়ে দেবো। অথবা আমি এখানে রুট ইউজ করতে হবে, রুট ইউজ করলাম, এখানে দিলাম 20 অথবা 10, এখানে দিলাম 3, এখানে দিলাম সমান 100, বাইরে 8টে ক্লিক করলে চলে যাবে। এখন দেখা যাচ্ছে এটা করার পর মনে হচ্ছে এখানে 100 হবে না, এখানে হবে কত 50। আমার ভুল হয়েছে জিনিসটা, তাহলে আমি এটাকে এডিট করবো। এডিট করতে আমি যদি ব্যাক স্পেস দিই, এটা সম্পূর্ণ চলে যাবে। তাহলে এডিট করতে আমাকে কী করতে হবে? ডাবল ক্লিক, এই ব্যাক স্পেস দিলাম, 50 দিয়ে এন্টার দিলাম। তো এখানে অনেক ধরনের অপশান আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো আছে। যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে ইউজ করব। সবগুলো দেখানো তো সম্ভব না, আমি এখানে ক্লোজ দিয়ে বেরিয়ে গেলাম। তারপর দেখো সিগনেচার লাইন। সিগনেচার লাইন মানে কি? সিগনেচার লাইন হচ্ছে সিগনেচার করার জন্য একটা স্পেস তৈরি করে রাখা। আমি এখানে সিগনেচার লাইনে ক্লিক করতেছি, সিগনেচার লাইনে ক্লিক করলে অপশনটা মনে একটু পিছনের দিকে আসছে, এই তো এখানে আসছে। আমি এখানে দিব কার নাম, যেমন দিলে কি রহিম, রহিম দিয়ে ওকে দিচ্ছি। ওই সিগনেচার লাইনটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন রহিমটা। তারপর এখানে আসে সিগনেচার করবো আর কি। কিন্তু আমরা এই সিগনেচার লাইনগুলো এভাবে ইউজ করি না, ওগুলো আমরা অন্যভাবে ইউজ করবো, সেগুলো আমরা সামনে দেখব।
তারপর ডেট অ্যান্ড টাইম হচ্ছে ডেট এবং টাইম নিয়ে আসে এখান থেকে। ডেট কই, এখানে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আমি ডেটটা আনলাম, ডেট উপর দিকে ডেট থাকে। আর যদি টাইম আনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে আসবো টাইম, এখান থেকে টাইম দিয়ে ওকে দিব, বাস ডেট এবং টাইমটা চলে আসছে। তারপর হচ্ছে অবজেক্ট কি, অবজেক্টের কাজ সেম। আমরা যে কিছুক্ষণ আগে একটা ফিল্ডের কাজ করছিলাম না, অবজেক্টের কাজে সেম করা হয়। অবজেক্টটিকে এখান থেকে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 রেখে সিলেক্ট করে ওকে দিব, দেখছেন চলে আসছে। একইভাবে আমরা এখানে চাইলে ওই আগের মতো কাজগুলো করতে পারবো আর কি। এগুলো হচ্ছে অবজেক্টের কাজ, বাইরে ডাবল ক্লিক। তারপর আছে ইকুয়েশন। এই ইকুয়েশনের কাজগুলো তিনভাবে করা যায়, আমরা দুইভাবে দেখছি। একটা হচ্ছে কুইক পার্ট থেকে, আরেকটা হচ্ছে অবজেক্ট থেকে, আরেকটা হচ্ছে এইটা সরাসরি ইকুয়েশন থেকে। এখানে ক্লিক করলে এখানে ইকুয়েশন কাজ করা যায়। আমি যদি a প্লাস বি লিখি, সিলেক্ট করে এখান থেকে ব্র্যাকেট দিই, সরি এই তো এখান থেকে ব্র্যাকেট দিলাম, এভাবে করে করা যাবে আর কি। ওগুলো নিজেরাই আমরা চাইলে কয়েকবার করলে পিটিক্সেলে পারবেন। তারপর সিম্বল হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন। ইনসার্ট থেকে আমি সিম্বলে ক্লিক করলাম, এখানে মোস্ট সিম্বলে ক্লিক করলে এখান থেকে অনেক ধরনের সিম্বল এভাবে আনা যায়। ইনসার্ট দিব, দেখছেন সিম্বলটা চলে আসছে। আমি যদি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিই, এখানে অনেক ধরনের চিহ্ন আসে। যখন যেটা প্রয়োজন হবে সিলেক্ট করে ইনসার্ট দিবেন, এটা চলে আসবে। ক্লোজ, এগুলো হচ্ছে সিম্বলের কাজ। এখান থেকে সিম্বল সিলেক্ট করে ইনসার্ট। এখন ধরে নিলাম আমার এই সিম্বলটা বারবার প্রয়োজন হচ্ছে, তো বারবার প্রয়োজন হতে বারবার ইনসার্ট করতে হয়। সেক্ষেত্রে আমি এটা কী করবো, কিবোর্ডে শর্টকাট করে ফেলবো, যেন আমার থেকে বারবার ক্লিক করতে না হয়, সিম্বলে ক্লিক করতে না হয়। সিম্বলে যাবো, মোস্ট সিম্বলে গেলাম, এখানে লেখা শর্টকাট কি, সেখানে যাবো। কিন্তু আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম, সিলেক্ট শর্টকাট কি, এখানে আমি অল্টার চেপে ধরে আমি এফ দিলাম, অ্যাজাইন ক্লোজ। এখন আমি লিখতেছি অল্টার এফ, অল্টার এফ এন্টার, অল্টার এফ, দেখছেন? এভাবে করে চাইলে যে কোনো কিছু শর্টকাট করে নিয়ে আসতে পারবেন। অল্টার এফ নিজের মতো করে বানিয়েছি। আর যদি আবার ডিলিট করে দিতে চাই, সিম্বল, মোস্ট সিম্বল, সিলেক্ট শর্টকাট কি, সিলেক্ট, রিমুভ, ক্লোজ, অল্টার এফ, আর আসবে না। তো আজকে এটুক পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।